হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। জাপানে না ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়া শুরু হয়ে গেছে, বিছানা ছেড়ে উঠতেই মন চায় না। সকালবেলা না ওই 8টা, সাড়ে 8টা, 9টা এমন সময়ও 4 ডিগ্রি 3 ডিগ্রি এমন করে টেম্পারেচার থাকে। বাইরে যতই রোদ উঠে যাক ভীষণ ঠান্ডা লাগে। আর আমার না এমনিতেই এত ঠান্ডার দাজ, তার জন্য আমি বেশি বেলা করেই উঠি ঘুম থেকে। এই 8:30 বাজতে যায়। আর এবছরও ঠান্ডার জন্য আমাকে এই বড় লং হাউস কোটটা কিনে দিয়েছে সেইন থেকে। সুন্দর হয়েছে না বলো? তো ওইদিকে তো নিজে ফ্রেশ ফ্রেশ হচ্ছে, কারণ ওর একটু পরেই ড্রাইভিং ক্লাসে যাওয়ার রয়েছে। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। বাইরের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর। রোদ উঠলেও না 4 ডিগ্রি টেম্পারেচার থাকলে ফিলস হয় যেন 0 ডিগ্রি, কারণ প্রচুর ঠান্ডা বাতাস বইতেই থাকে। আর আমাদের গুম্মা প্রিফেকচারে শীত শুরু হলে এত ঠান্ডা মারাত্মক জোরালো হাওয়া দেয়, কি যে বলবো। ওই তো দেখো, আমাকে বললো দেখতে যে গাড়ি এসেছে কিনা। চলে এসেছে ওর ড্রাইভিং স্কুলের গাড়ি, ওকে পিক আপ করতে। এখানে জাপানে না ড্রাইভিং স্কুলে ভর্তি হলে স্কুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পিক আপ করতে আসে। এই তো ও এখন বেরিয়ে পড়বে। তোমরা জানলে অবাক হবে, জাপানে 4 চাকার ড্রাইভিং লাইসেন্স তুলতে খরচ পড়ে ইন্ডিয়ান মানিতে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। কি এত অবাক করার ব্যাপার না এটা, বলো? যখন আমরাও শুনেছি প্রথম, মানে ও তো আগে থেকেই জানতো, আমিও না এতটাই অবাক হয়েছিলাম যে জাপান সত্যি কতটা কস্টলি, যে এখানে ড্রাইভিং লাইসেন্স তুলতেও খরচ হয় প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। আর জাপানিজ মানিতে খরচ হয় 35 মান টাকা, মানে 3,50,000 টাকা। ও বেরিয়ে যাওয়ার পরে আমি আমাদের অ্যাপার্টমেন্টের সামনে রোদের মধ্যে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, কারণ বিকেলবেলা থেকে না হাওয়া এত জোরালো হয়। আর এমনিতেও ডাক্তার রেস্ট নিতে বলেছে দেখে আমি তেমন একটা বেরোচ্ছিই না, ঘরেই থাকছি, প্রয়োজন হলে কাজকর্ম করছি, এই যা। জাপানে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক রুলস রয়েছে। তোমাদের তো সবসময় বলি, জাপানে না প্রত্যেকটা জিনিস, ছোট থেকে ছোট জিনিস না রুলসের মাধ্যমে করা হয়ে থাকে। আর এখানকার মানুষেরা রুলস ফলোও করে। তারা রুলস ফলো করতে ভীষণ পছন্দও করে, জানো তো। আর এতটা রুলস ফলো করে দেখে জন্যই মনে হয় জাপান এতটা সেফ আর এতটা সুন্দর। তো আমি এখানে মুখ চুখ ধুয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখন আর ব্রেড বাটার খাই না, নর্মালি ব্রেডটা সেঁকে নিয়ে কলা আর ডিম দিয়ে খেয়ে নেই। এই তো ব্রেকফাস্ট করে চলে যাব রান্নাঘরে রান্নাবান্না করতে। আজকে আমিই রান্না করব। চলো রান্না করতে করতে তোমাদেরকে জাপানে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে পুরোটা ডিটেলসে খুলে বলি। জাপানে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে সেটা 2 চাকার হোক বা 4 চাকার হোক বা বড় ভারী লরির হোক, তোমাদেরকে আলাদা করে স্কুলে ভর্তি হতে হবে। ধরো তুমি আগে থেকে জানো বা তোমার দেশে লাইসেন্স রয়েছে, তাও তোমাকে এখানে স্কুল থেকে এখানকার লাইসেন্স নিতেই হবে। আর তোমাকে স্কুলে ভর্তি হতেই হবে ড্রাইভিং শেখার জন্য। তবে শুনেছি যাদের নিজস্ব দেশের বা নিজের দেশে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদেরকে এখানে লাইসেন্স তুলতে গেলে অত বেশি পয়সা খরচ করতে হয় না। তো আমার হাজব্যান্ডের যেহেতু দেশে ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাই ওকে পুরো 35 মান, মানে 3,50,000 ইয়েন খরচ করতে হয়েছে এই ড্রাইভিংটা শেখার জন্য। আমাদের এখানকার গুম্মা ক্যানের ড্রাইভিং স্কুলগুলোতে 9 মাসের কোর্স করা হয়ে থাকে। 9 মাসের মধ্যে তারা তোমাদেরকে ড্রাইভিং খুব সুন্দর মতো শিখিয়ে দেবে। তারা তো শিখিয়ে দেবে, কিন্তু এই 9 মাসের মধ্যেও ভাগ থাকে, নানান ধরনের নানা পরীক্ষা হয়ে থাকে ড্রাইভিং স্কুলগুলোতে। আর সেইগুলোর জন্য একটা নির্দিষ্ট সময়ও থাকে, মানে প্রত্যেকটা ধাপ 3 মাসের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। যদি তোমরা কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের টাকা মার চলে যাবে। মানে তোমাদেরকে একদম ভালো মতো পড়াশোনা করে কিন্তু পাসও করতে হবে। পাস না করলে কিন্তু আবার তোমাদেরকে নতুন করে ভর্তি হতে হবে। অনেকেই ভাবতে পারো ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষা দিতে হয় সেগুলো কোন ভাষায় দিতে হবে। এখানে না অনেক ভাষার অপশানস থাকে। অবশ্যই প্রথমেই তো জাপানিজ ল্যাঙ্গুয়েজের ভাষার অপশান থাকবেই, তার পাশাপাশি ইংলিশ, ভিয়েতনামি, চাইনিজ, ইন্দোনেশিয়ান ভাষাতেও কিন্তু চাইলে কেউ পরীক্ষা দিতে পারবে। তো আমরা তো আর চাইনিজ, ভিয়েতনামিজ, ইন্দোনেশিয়ান ভাষা জানি না। আমরা যারা বাংলাভাষী মানুষ তারা আমরা ইংলিশটাকেই চুজ করি। আর যারা ভেবে থাকে বা পেরে থাকে জাপানিজে, যে জাপানিজে দিলে তারা
যারা পারবে তারা জাপানিজে অবশ্যই পরীক্ষা দিতে পারে। তো অনেকেই আছে ফরেনাররা যারা নিজেদের ভাষা বাদ দিয়ে জাপানিজে পরীক্ষা দেয়। এইটা হলো যার যার কমফোর্টেবলের ওপর, যে যেই ভাষাটাতে কনফিডেন্স পায় আর যে যেই ভাষাটাতে কমফোর্টেবল ফিল করে। তো আমার হাজব্যান্ড প্রথমেই বলেছে যে ও ইংলিশেই দেবে। ওকে অনেকেই সাজেস্ট করেছিল জাপানিজে দেওয়ার জন্য, কিন্তু ও ইংলিশেই বেশি কমফোর্টেবল, তো ইংলিশেই দিয়েছে। এখানে ড্রাইভিং স্কুলগুলোতেও অনেক নিয়ম রয়েছে আর বেশ পড়াশোনাও করতে হয়। স্কুল থেকে কিন্তু তোমাদেরকে বইও দিয়ে দেবে। সেই বইগুলো যদি বাড়িতে ভালো মতো পড়তে থাকো তাহলে কিন্তু আমি বলবো ইজিলি তোমরা এখানকার পরীক্ষাগুলো পাশ করে থাকবে। অনেকের মুখেই শোনা হয় বা শুনেছি আমরাও যে প্রচুর কঠিন, পাশ করা খুবই কঠিন, একদমই হয়ে ওঠে না। এটা কিন্তু একদমই ভুল। যে কোনো জিনিসের ক্ষেত্রে বাড়িতে যদি একটু পড়ো, যদি একটু সময় দাও, তাহলে কিন্তু অবশ্যই ইজিলি পাশ করে যাবে। তবে হ্যাঁ, জাপানের কাজ যেহেতু বড্ড টায়ার্ডিং, তাই কাজ সেরে এসে সবসময় সবার ইচ্ছে করে না পড়তে। কিন্তু যদি ডিটারমাইন্ড হয়ে থাকো যে না আমার লাইসেন্স এত সময়ের মধ্যে আমি একে চাই, তাহলে কিন্তু বলবো যে বাড়িতে একটু পড়াশোনা করো, খুবই ইজিলি তোমরা পাশ করে যাবে আর লাইসেন্সও পেয়ে যাবে। এইখানে ড্রাইভিং স্কুলগুলোতে প্রথমে পরীক্ষা দিয়ে তোমাকে লার্নার পারমিট তুলতে হবে। লার্নার পারমিট তোলার পর স্টুডেন্টদের রাস্তায় গাড়ি শেখানোর জন্য নেওয়া হয়। হাই রোড থেকে শুরু করে পাড়ার গলি, এমনকি টোল ট্যাক্সের যে রাস্তাগুলো হয় সবগুলোতে খুব সুন্দর মতো ড্রাইভিং শেখানো হয়, কিভাবে পার্কিং করানো হয় সেইগুলো শেখানো হয়। তারপর হয় এখানকার একটা ফাইনাল পরীক্ষা, যেটা হলো গিয়ে এই স্কুলের পরীক্ষা। ওইখানে পাশ করা হয়ে গেলে তারপর তোমাদেরকে আবার থানায় গিয়ে একটা পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষাটাই হলো মেইন পরীক্ষা। ওই পরীক্ষাটায় পাশ করলে তোমরা একদম লাইসেন্স পেয়ে যাবে একদম গাড়ি চালানোর জন্য। তো আমার হাজব্যান্ড ইতিমধ্যে লার্নার পারমিট পেয়েছে, ও 3 বছরের জন্য লার্নার পারমিট পেয়েছে। তো লার্নার পারমিট পাওয়ার পর যেই পরীক্ষাটা দিতে হয়, মানে ও এখন রোডে গাড়ি চালানো শিখছে। রোডে গাড়ি চালানো কমপ্লিট হয়ে গেলে ওকে এইখানে পরীক্ষা দিতে হবে। তারপর ওকে পুলিশ স্টেশনে গিয়ে একটা পরীক্ষা দিতে হবে, যেটা হয়ে গেলে বা যেটা পাশ করে গেলে সে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে। এখনও অবধি আমি এতটুকু জিনিসই জানি জাপানের ড্রাইভিং লাইসেন্সের জন্য, আর এটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। যেহেতু আমার হাজব্যান্ড শিখছে, সের জন্য কিন্তু আমি এতটা ডিটেলসে তোমাদেরকে বলতে পারছি। তো এরপর পুলিশ স্টেশনে পরীক্ষার পর যদি ও লাইসেন্সটা পেয়ে যায়, তারপর কি প্রসিডিওর আছে সেইগুলো সম্পর্কে জানতে পারলে অবশ্যই তখনও তোমাদেরকে আমি এই সব কিছু শেয়ার করব। লার্নার পারমিট পেয়ে গেলে কিন্তু তোমরা এখানে রাস্তায় 4 চাকা গাড়ি চালাতে পারবে। তবে অবশ্যই সেক্ষেত্রে না তোমার পাশে একজন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিকে বসে থাকতে হবে, নয়তো কোনো সময় যদি পুলিশে ধরে তাহলে কিন্তু তোমাকে ফাইন দিতে হবে। তার জন্যই মানুষজন এখানে লার্নার পেলেও সহজে গাড়ি কেনে না বা গাড়ি চালায় না। একদম টোটালি নিজেদের ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট করে, ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে তারপরই সবাই গাড়ি কেনে এবং রাস্তায় গাড়ি চালানো শুরু করে থাকে। প্রায় 2 লাখ টাকার কাছাকাছি তো স্কুলের ফিসগুলো তোমরা দিচ্ছই এখানে ড্রাইভিং শিখতে। এইখানে আরেকটা মজার জিনিস আছে, সেইটা হলো যে পরীক্ষাগুলোতে তোমরা দেবে, ওই পরীক্ষাগুলো না যদি ফেল করে থাকো তাহলে না ওই আবার নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য কিছুটা অ্যামাউন্ট টাকা তোমাদেরকে আবার পে করতে হবে। যেমন লার্নারের পরীক্ষা, এই পরীক্ষা যদি ফেল করে থাকো তাহলে তোমাকে আবার টাকা দিতে হবে, তবে সেটার অ্যামাউন্টটা বেশি না। এইখানে আমাদের গুম্মাক্যানে লাগে 1700 ইয়েনের মতো, মানে একবার ফেল করলে তোমাকে 1700 ইয়েন পে করতে হবে নেক্সট পরীক্ষায় বসার জন্য। আর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও তাই, মানে থানায় যে পরীক্ষাটা তোমরা দেবে সেইখানে যদি একেবারে না হয়, যতবার তোমরা পরীক্ষা দেবে আর ফেল করবে ততবার কিন্তু তোমাদেরকে আরেকটা অ্যামাউন্ট টাকা দিতে হবে। তো সেইখানে টাকার অ্যামাউন্টটা আরেকটু বেশি হয়ে থাকে। এইভাবে করে দেখা যায় যে এইখানেও অনেকের অনেক টাকা বেরিয়ে যায়, আর যারা একেবারেই পাশ করতে পারে তাদের তো খুবই ভালো। যেমন আমার হাজব্যান্ডের কিন্তু একেবারেই হয়ে গেছে, তার জন্য ওর এখানে টাকা পে করতে হয়নি। এবার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা থানায় গিয়ে যেটা দেবে সেটার বেলায় কি হবে এখনও তো বলতে পারছি না, কারণ এখনও ও সেটা দেয়নি, এখনও ওর সেটার জন্য অনেকটাই সময় বাকি রয়েছে।
এক কথায় বলতে গেলে জাপানে ড্রাইভিং লাইসেন্স পাওয়া কিন্তু ভীষণ একটা ঝক্কির ব্যাপার। সবাই খুবই চিন্তায় থাকে, চাপে থাকে এই ড্রাইভিং লাইসেন্স তোলা নিয়ে। আর সত্যি ভেবে দেখো এটা কিন্তু চাপেরই ব্যাপার। এত রুলস রেগুলেশনস, এত নিয়মকানুন, এত পড়াশোনা, জব সামলে জব করে সারাদিন তারপর আবার ড্রাইভিংয়ের জন্য যাওয়া খুবই এক্সহস্টেড করে দেয় মানুষজনকে। দেখো আমি না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ফেলেছি। আর এখন ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে, আকাশের মেঘগুলো কি ভালো লাগছে দেখো। ওর আস্তে আস্তে বেশ দেরি হবে, তাই ভাবলাম ঘরের কিছু কাজকর্ম করি। আমি এই ব্যাগটা না সেইন থেকে অর্ডার করেছিলাম। এইখানে দেখো আমার প্রচুর শীতের এবং অনেক জামা কাপড় রয়েছে শীতের ছাড়াও, যেগুলো এইভাবে প্যাকেটে প্যাকেটে করে ওইভাবে আমাকে ওই দেয়াল আলমারিটাতে রাখতে হতো। প্রচণ্ড বাজে লাগতো, প্লাস জায়গারও এত শর্টেজ হয়ে গেছিলো, তার জন্যই এই স্টোরেজ ব্যাগটা আমি সেইন থেকে অর্ডার করেছিলাম। খুবই কম পয়সা নিয়েছিল, 153 ইয়েনের মতো নিয়েছিল আর কি। ইন্ডিয়ান ওই 75 টাকার মতো হবে হয়তো ব্যাগটার দাম। তো এইখানে না আমি সব ওই কাগজের ব্যাগগুলো থেকে বের করে সব জামা কাপড় আমি এই ব্যাগটাতে ভরে রেখেছি। আর ব্যাগটা না ভীষণ স্পেসিয়াসও। তো এর মাঝেই না ও চলে এসেছিল। ও তো এসে না স্নানে গেছে, তো স্নান করতে করতেও আমি ওই কাজগুলো করে ফেলেছি। আর দেখো ব্যাগটায় না জামা কাপড়গুলো, অনেকগুলো জামা কাপড় ছিল, এত সুন্দরভাবে এঁটে গেছে। তো ওকে বললাম ওই আলমারিটার ভেতর রেখে দিতে। তাহলে চলো আজকে ব্লগটা এই অবধিই রাখছি, কারণ ও চলে এসেছে, অনেক টায়ার্ড, ওকে এখন খাবার দাবার দেই। তো এইখানেই আজকের ব্লগটা এন্ড করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও জাপানের ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে ইনফরমেশনটা তোমাদের কিরকম লাগলো। ভালো লাগলে কিন্তু সবার সাথে শেয়ারও করো।